ফুটবল নাকি রণক্ষেত্র? ইরানের ফুটবলারদের নিরাপত্তা এই নজিরবিহীন প্রদর্শনী কি কেবলই পেশাদারিত্ব নাকি শক্তির মহড়া? 14 কিলোমিটার সীমানায় ড্রোন বা মিসাইল অকেজো করার প্রযুক্তি নিয়ে বিশ্বকাপের মাঠে কমান্ডো নামানোর মতো দুঃসাহস আর কেই বা দেখাতে পেরেছে? নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরান কিভাবে আজ ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে, এবং ট্রাম্প প্রশাসনের সাথে তাদের কি সত্যি কোনো বড় সমঝোতা হতে যাচ্ছে? ভূ রাজনীতির এই জটিল সমীকরণ সহজ করতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কাজল হায়দার, সাথে আছি আপনাদের। ইরানের ফুটবল দলের নিরাপত্তা ব্যবস্থা এবারের আসরে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের ফুটবলারদের সুরক্ষায় ইরান নজিরবিহীন অর্থ ব্যয় করছে, যা আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো দলগুলোর ক্ষেত্রেও দেখা যায়নি। জানা গেছে ইরান ইন্টারন্যাশনাল বিশেষ বিমান অথবা মেরাজ এয়ারলাইন্সের অত্যাধুনিক বিমান ব্যবহার করে দলটির সদস্যরা যাতায়াত করছেন। ডুমসডে প্লেন খ্যাত এই বিমানে রয়েছে নিজস্ব কমান্ডো সেন্টার এবং উন্নত সিগন্যাল জ্যামার, যা 14 কিলোমিটার সীমানার মধ্যে যে কোনো ড্রোন বা মিসাইল অকেজো করতে সক্ষম। শুধু তাই নয়, এই বিশেষ ফ্লাইটের নিরাপত্তার দায়িত্বে প্রথমবারের মতো চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে। একই সঙ্গে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষায়, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত এলিট ফোর্স এবং ডিজিটাল নিরাপত্তায় বিশেষ নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মাঠের পারফরমেন্সের বাইরে এমন অত্যাধুনিক নিরাপত্তা ও গোয়েন্দা সরঞ্জাম ব্যবহারের খবর পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি ইরান বাছাই পর্বে দুর্দান্ত খেলে এবারে বিশ্বকাপে এসেছে, তাই সমর্থকদের প্রত্যাশা কিন্তু তুঙ্গে রয়েছে। মাঠের উত্তেজনা ছাপিয়ে ইরানের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং এর নেপথ্যের প্রযুক্তিগত সক্ষমতা এবারের বিশ্বকাপকে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় ও রহস্যময় করে তুলেছে। ফুটবল বিশ্বের নজর এখন একদিকে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনের মতো জায়ান্টদের দিকে, তেমনি ইরানের এই অভাবনীয় প্রস্তুতির দিকেও তাদের চোখ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে দিয়ে ইরান বর্তমানে তার ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। অনেকে প্রশ্ন তুলছেন, ইরান কি তবে বিশ্বের নতুন পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে? মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কি এখন ইরানের সাথে নতুন সমীকরণ মেনে চলতে হবে, নতুবা নিজেরাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ইরানের গত কয়েক দশকের সুচিন্তিত কৌশল এবং অদম্য মানসিকতার মধ্যে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের প্রতিটি আগ্রাসন বরং দেশটিকে আরো অপ্রতিরোধ করে তুলেছে। ইরানের এই সফলতার মূল ভিত্তি হলো তাদের অসম যুদ্ধ কৌশল, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান বুঝতে পেরেছিল মার্কিন ও ইসরায়েলি যৌথ শক্তির মোকাবেলায় প্রচলিত পদ্ধতিতে যুদ্ধ করে টিকে থাকা অসম্ভব। তাই তারা প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করার কৌশল গ্রহণ করে। এর পাশাপাশি দেশটি মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করে, যার মাধ্যমে তাদের প্রতিরক্ষা কাঠামোকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কোনো একটি অংশ আক্রান্ত হলেও বাকি অংশগুলো নির্বিঘ্নে প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হয়। প্রতিরক্ষায় সীমাবদ্ধ না থেকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকাও পালন করেছে। তারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এমন এক বিস্ময়কর পর্যায়ে উন্নীত করেছে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে। এসব সমরাস্ত্রের সাহায্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরান সফলভাবে পিন পয়েন্ট হামলা চালিয়েছে। এই সক্ষমতা ইরানের পুরোপুরি নিজস্ব উদ্যোগে অর্জন করেছে, যেখানে বাইরের চাপ বা নিষেধাজ্ঞা উল্টো তাদের প্রযুক্তির দ্রুত বিকাশে সহায়তা করেছে। তারপরেও চীন এবং রাশিয়ার কিছু প্রযুক্তি তারা নিয়েছে, শেয়ার করেছে আর কি, টোটালি নেয়নি। কারণ এই তিনটা দেশ হচ্ছে একটা অক্ষ শক্তি। তারা কোনো নতুন কিছু যদি আবিষ্কার করে, নতুন ক্ষেপণাস্ত্র, নতুন আপনার ড্রোন বা সামথিং এলস, যদি বা তারা এই নলেজটা একে অন্যের সাথে শেয়ার করে। যেমন ইরানে B2 একটা বম পেয়েছিল, যেটা বিস্ফোরিত হয়নি, সেটা কিন্তু তথ্য অলরেডি রাশিয়া এবং চীনের সাথে শেয়ার হয়ে গেছে। সেরকম রাশিয়া এবং চীন তাদের উন্নত মানের যে রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলোর কিন্তু টেকনিক তারা শেয়ার করে। এই জন্য ইরান নিজস্ব পদ্ধতিতে নিজস্ব কাঁচামাল দিয়ে এবং বন্ধুদের সহযোগিতায় দুর্দান্ত সব সমরাস্ত্র বানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরাকাচি দাবি করেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়া এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি পর্যায়ে রয়েছে, যেটা এমওইউ বলে, নট চুক্তি। এটা একটা সমঝোতা। এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে করা ইতিবাচক মন্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ, যা দুই দেশের সম্পর্কে এক নতুন মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ইরান কোনোভাবেই বিশ্বাস করে না। তারা অবিশ্বাস নিয়েই এই সমঝোতা করতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, চূড়ান্ত কোনো চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি, তবে একটি খসড়া নিয়ে আলোচনা চলছে, যা মূলত দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে একটি সমঝোতা স্মারক এমওইউ, যেটা আমি বললাম, স্বাক্ষরের মাধ্যমে অবিলম্বে লড়াই বন্ধ করা হবে, আর যার অন্তর্ভুক্তি থাকবে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত রাখা। আর দ্বিতীয় পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ অবমুক্ত করার মতো জটিল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন আলোচনার কথাও উঠে এসেছে। চুক্তির বিষয়টি সামনে এলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর অনাস্থা এখন কিন্তু বিদ্যমান রয়েছে। আরাকাচি স্পষ্টভাবে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সাথে অতীতে আলোচনার অভিজ্ঞতার কারণে ইরান অত্যন্ত সতর্ক। অন্যদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তিটি চূড়ান্ত করার পর্যায়ে থাকলেও তা এখন পুরোপুরি সম্পন্ন হয়নি। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো অর্থ বা সম্পদ অবিলম্বে ছাড়া হবে না, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস এবং পারমাণবিক উপাদান হস্তান্তরের মতো শর্তগুলো পূরণ সাপেক্ষে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই দুটো জিনিস ইরান কোনোদিন করবে না। তারা কোনোদিন তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করবে না, আর যে সমৃদ্ধকরণ যাদের যে ইউরেনিয়াম রয়েছে, এটা কোনোদিন তারা দেশের বাইরে দিবে না। এই সম্ভাব্য চুক্তি নিয়ে নানা গণমাধ্যমে বিভ্রান্তকর তথ্য ছড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে IRNA এর একটি প্রতিবেদনে বিরোধিতা করে মার্কিন কর্মকর্তারা জানান, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যেসব শর্তের কথা বলা হয়েছে তা যুক্তরাষ্ট্রের দাবির সাথে মিলে না। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই সপ্তাহান্তে হয়তো চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে। এই নিয়ে 39 বার ট্রাম্প এই চুক্তি হয়ে যাচ্ছে হবে কথা, তার 38 বার ভুল প্রমাণিত হয়েছে। এদিকে তেহরান থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই চুক্তিটি সরাসরি কোনো একক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় এই প্রস্তাবিত সমঝোতা স্মারকটি যেটা রেডি করা হচ্ছে, তা সেনাবাহিনীর সদর দপ্তর, সংসদ এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদনের মধ্য দিয়ে যেতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভভ অত্যন্ত কঠোর বার্তা দিয়ে বলেছেন, প্রতিশ্রুতি রক্ষিত হতে হবে এবং এক্ষেত্রে কোনো অজুহাত বা গড়িমসির সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত তীব্র হলেও কূটনৈতিক তৎপরতাও সমানতালে চলছে। ট্রাম্প একদিকে ইরানি তেল রপ্তানি কেন্দ্রগুলোতে আক্রমণের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখছেন। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দুই দেশ চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা। বন্ধুরা, দিন শেষে ভূ রাজনীতির এই খেলায় শেষ কথা বলে কিছু নেই। ইরান আজ যে শক্তিমত্তার পরিচয় দিচ্ছে, তা একদিনে তৈরি কিন্তু হয়নি। দশকের পর দশক ধরে চলা অবরোধ আর চাপকে তারা যেভাবে নিজেদের শক্তিতে রূপান্তর করেছে, তা এক বিস্ময়কর অধ্যায়। এখন প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি ইরানের এই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে সমঝোতায় পৌঁছাবে, নাকি ক্ষমতার এই লড়াই আরো দীর্ঘস্থায়ী হবে? ইরানের এই ঘুরে দাঁড়ানো কি বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত? আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আমাদের প্রতিটি বিশ্লেষণ আপনার কাছে পৌঁছে দিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আন্তর্জাতিক রাজনীতির জটিল সব সমীকরণ সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি ফলো করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।